আজকে কিন্তু তোর এই ছেঁড়া শার্ট পরে ভার্সিটিতে যাওয়া চলবে না। আরে মা, তুমি বোঝো না কেন? এটা ফ্যাশন, এখন সবাই এভাবেই পরে। তা তো বুঝলাম, কিন্তু ওই চৌধুরী সাহেবের মেয়ে যদি তোকে এই হালে দেখে কি ভাববে? ঋতু, এসব নিয়ে মাথা ঘামায় না। ওর বাপের টাকার অভাব নাই। অভাব নাই বলেই তো তোকে সাবধানে থাকতে বলি। বড় লোকের মেয়ে কখন কি মেজাজ দেখায়। আমার মেজাজও কম না মা, ওকে ঠিকই পটিয়ে ফেলবো, দেখো তুমি। তোর ওই 15 লাখ টাকার বাইকটা দেখে কিছু বলেছে সে? কালকেই তো বাইকে করে ওকে ড্রপ করলাম, ও তো পুরাই ফিদা। যাক, শুনে শান্তি পেলাম। বাইকটা কেনা তাহলে কাজে দিয়েছে। কাজে তো দিবে, কিন্তু মা, আজকে বাইকে তেল ভরার টাকা নাই পকেটে। কালকে না তোকে 1000 খানেক টাকা দিলাম। কালকের টাকা কালকেই শেষ। বন্ধুদের সাথে আড্ডা দিলে কি আর টাকা থাকে? সব বুঝলাম, কিন্তু আমার কাছে তো এখন নগদ টাকা নেই। তাহলে আমি ভার্সিটিতে যাব কিভাবে আজ? দাঁড়া, ওই অপয়াটা আসুক, ওর পকেট ছেড়ে দেখতে হবে। ওর কাছে কি টাকা থাকে কখনো? ফকিরের বাচ্চা একটা। ফকির হোক আর যাই হোক, সারাদিন তো রাস্তার মোড়ে ওই ঘানি টানে, আখের রস বিক্রি করে। তুই আখের রস বেচে কয় টাকায় বা পাস সে? যাই পাক, সব টাকা এনে আমার হাতে তুলে দেওয়া ওর দায়িত্ব। আব্বুর ওষুধের টাকা তো কালকে ওকে দিতে দেখলাম। তোর আব্বুর তো আর বাঁচার আশ নেই, শুধু শুধু ওষুধের পেছনে টাকা ঢালা। তা ঠিক বলেছ। বিছানায় পড়ে থেকে থেকে লোকটা নিজেও কষ্ট পাচ্ছেন, আমাদেরও দিচ্ছে। আমি তো বলি, আল্লাহ ওনাকে উঠিয়ে নিলেই আমরা বাঁচি। আসতে বলো মা, ওই বেজম্মাটা আবার শুনে ফেলবে। শুনলে শুনুক, ওর বাবার ওই জমানো টাকা দিয়ে তোর বাইক কিনেছি, তাতে ওর কি? ওর কিছু না, কিন্তু লোকজনকে তো বলে বেড়াতে পারে। কেউ ওর কথা বিশ্বাস করবে না, সবাই জানে আমি এই সংসারটা নিই। তাড়াতাড়ি ওকে ডাকো মা, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই যে মনে হয় আসছে, পায়ের শব্দ পাচ্ছি। ঢাকার রূপনগরের একটি বস্তি ঘেঁষা এলাকার স্যাঁতসেঁতে টিনের চালের বাড়ি। ফজরের আজান শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। রহিমা বেগম ওই অপয়া ছেলেটির সৎ মা, মানে ওই অপয়া ছেলেটির নাম ইরফান, এবং আমাদের আজকের গল্পের নায়ক। আর সাজিদ হলো ইরফানের সৎ ছোট ভাই। ইরফান এই পরিবারের বড় ছেলে হলেও প্যারালাইজড বাবার অসুস্থতার পর থেকে এই ঘরে তার অবস্থান একজন নিষ্কর্মা চাকরের চেয়ে অধম। বাবাকে ওষুধ দিয়েছো? সকাল সকাল এই মরা মুখ নিয়ে আমার সামনে আসবি না। আমি শুধু জিজ্ঞেস করেছি বাবার ওষুধ দেওয়া হয়েছে কিনা। ওষুধ কেনার টাকা কি তুই দিয়েছিস যে আমি ওষুধ আনবো? কাল রাতেই তো আমি তোমাকে 500 টাকা দিলাম। ওই 500 টাকা দিয়ে কি দুনিয়া কেনা যায়? বাজারের কি দাম জানিস তুই? বাজারের দাম আমি জানি, কিন্তু বাবার ওষুধের দাম 250 টাকা। মুখে মুখে তর্ক করিস না আমার সাথে। তোর ভাই ভার্সিটি যাবে, তার হাত খরচ নাই। ওই, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? তুই মাঝখানে কথা বলবি না সাজিদ। আমার মা, আমি তো কথা বলবোই, তুই তো সৎ। আমি সৎ হতে পারি, কিন্তু এই বাড়িটা আমার বাবার। তোর বাবার বাড়ির মানে? এখন সব আমার নামে, তোর বাবা নিজে লিখে দিয়েছে। কিভাবে লিখে নিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। বেশি বাড়াবাড়ি করলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। মা, ওকে বাদ দাও। ওকে বলো আমার বাইকে তেলের টাকা দিতে। আমার কাছে কোনো টাকা নেই। মিথ্যা কথা বলবে না, কালকে মেশিন চালিয়ে অনেক টাকা কামিয়েছিস তুই। সেটা মেশিনের পার্টস কেনার জন্য জমিয়েছি। মেশিন চলে যাক, তুই আগে তোর ভাইকে টাকা দে। আমি পারবো না, আমাকে কাজে বের হতে হবে এখনই। এই নে তোর বাসি রুটি, এটা গেলে সোজা রাস্তায় গিয়ে দাঁড়াবি। রহিমা একটা শক্ত বাসি রুটি ইরফানের মুখের দিকে ছুঁড়ে মারে। রুটিটা মাটিতে পড়ে যায়। ইরফান কোনো জবাব দেয় না, তার চোখের দৃষ্টি একদম বরফের মতো ঠান্ডা ও শান্ত। সে রুটিটা মাটি থেকে তুলে নীরবে পকেটে ভরে নেয়। বাবার ঘরে যাচ্ছি আমি। যাই করিস তাড়াতাড়ি বের হ, তোকে চোখের সামনে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। মা, টাকাটা কিন্তু আদায় করে ছাড়বো আমি। আগে নিজের যোগ্যতা তৈরি কর সাজিদ, তারপর অন্যের পকেটের দিকে তাকাস। শালা, তুই আমাকে জ্ঞান দিস রাস্তার একজন সামান্য আখের রস বিক্রেতা হয়ে? রাস্তার হলেও নিজের ঘাম ঝরানোর টাকায় চুরি করা টাকায় বাইক চালাই না।
কি বললি তুই? চুরি করে টাকা? বাবার চিকিৎসার জমানো শেষ 10 লাখ টাকা তুই আর তোর মা মিলে সব জাল করে তুলেছিস। এটা চুরি ছাড়া আর কি? সাজিদ রেগে গিয়ে ইরফানের কলার ধরতে যায়, কিন্তু ইরফান শুধু একবার তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা দেখে সাজিদের হাত মাঝপথেই থেমে যায়। ইরফান ধীর পায়ে তার বাবার ভাঙাচোরা অন্ধকার ঘরটার দিকে এগিয়ে যায়। ইরফান, বাবা আমার। আব্বা, আমি এসেছি। তোমার কষ্ট হচ্ছে? পানি, একটু পানি দে বাপ। দিচ্ছি আব্বা, তুমি শান্ত হও। তুই খেয়েছিস কিছু? হ্যাঁ আব্বা, মা আমাকে সকালের নাস্তা দিয়েছে। মিথ্যা বলছিস কেন বাপ? আমি তো সবই শুনতে পাই। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ঠিক আছি। আমাকে মাফ করে দে বাপ, আমার জন্যই তোর এই অবস্থা। তুমি এসব কি বলছো? তুমি তো আমার বাবা। চৌধুরী আর জাকির মিলে আমার সব শেষ করে দিল। আমি তোকে কিছুই দিতে পারলাম না। তোমার কিচ্ছু দিতে হবে না আব্বা, আমি সব ঠিক করে দেব। কি করবি তুই? ওরা অনেক ক্ষমতাবান মানুষ। ক্ষমতা কারো চিরদিন থাকে না আব্বা, সময় বদলাতে বেশি সময় লাগে না। তুই কোনো বিপদে পড়িস না বাপ, আমি সহ্য করতে পারবো না। আমার কিচ্ছু হবে না, তুমি শুধু নিজের শরীরের যত্ন নিও। হ্যাঁ বাপ, তোর ওই সৎ মা তোকে খুব বকে দে। বকতে দাও, ওদের কথায় আমার কিছুই যায় আসে না। আজকে আবার ওই রোদে পুড়তে যাবি? কাজে তো যেতেই হবে আব্বা, না হলে তোমার ওষুধ কিনবো কিভাবে? ইরফান বাবার কপালে আলতো করে একটা চুমু খায়। আব্দুল জলিলের চোখ দিয়ে নীরবে পানি পড়তে থাকে। ইরফান বাবার গায়ের পুরনো কাঁথাটা ঠিক করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরের আকাশে তখন ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। কি রে, মরা বাবার সাথে কান্নাকাটি শেষ হলো? তুই ভার্সিটিতে যাচ্ছিস না? যাবো তো, কিন্তু পকেট তো এখনো ফাঁকা। আমার মেশিনের ড্রয়ারে 50 টাকা আছে, নিয়ে যাস। মাত্র 50 টাকা? এই টাকায় কি বাইকের স্টার্ট নেবে? এর বেশি আমার কাছে একটা পয়সাও নেই। থাক, তোর আর ভিক্ষে দিতে হবে না আমার ছেলেকে। তুই বের হ বাড়ি থেকে। আমি যাচ্ছি, দুপুরে হয়তো ফিরতে দেরি হবে। কখন মরবি মর, কিন্তু টাকা ছাড়া এই বাড়িতে পা দিবি না। ইরফান আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির ভাঙা গেট খুলে বাইরে বেরিয়ে যায়। সকাল গড়িয়ে বেলা বাড়তে থাকে। রূপনগরের গলি থেকে তার ভারী আর পুরনো আখের মেশিনটা ঠেলে গুলশান অ্যাভিনিউয়ের দিকে রওনা হয় সে। মাঝখানের এই 3-4 ঘন্টা শহরের ব্যস্ততা বাড়ে। রোদ কড়া হতে থাকে, ঘামে ভিজে জবজবে হয়ে যায় তার পুরনো শার্ট। লম্বা পথ হেঁটে সকাল 10টার দিকে গুলশানের একটা পরিচিত মোড়ে এসে মেশিনটা দাঁড় করায় সে। মামা, আজকে রোদটা একটু বেশি মনে হচ্ছে। আরে ইরফান ভাই, আইয়া ওরছেন, আজকা তো গরম ফাটাইয়া ফেলতেছে। হ্যাঁ, এই গরমে রসের বিক্রি একটু ভালো হবে আশা করছি। তা তো হইবই, কিন্তু আপনার চেহারাটা এমন শুকনা লাগতাছে কেন? সকালে কিছু খাওয়া হয়নি মামা, কাজের চাপ ছিল। আরে কারণ আমি আপনারে একটা কলা আর পাউরুটি দিতাছি। না মামা, লাগবে না, আমার কাছে রুটি আছে। আরে ভাই, রাইখা দেন, পরে টাকা দিয়ান। আচ্ছা ঠিক আছে, দিন। ইরফান পকেট থেকে মায়ের ছুঁড়ে মারা সেই বাসি রুটিটা বের করে চা দোকানির দেওয়া কলার সাথে খেতে শুরু করে। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে একটা চকচকে সাদা BMW গাড়ি এসে তাদের ঠিক সামনেই ব্রেক কষে। ভাইয়া, এই জায়গায় গাড়ি রাখলে পুলিশের ঝামেলা হবে না তো? না স্যার, চৌধুরী সাহেবের গাড়ি পুলিশ কখনো ধরে না। উফ, এসির হাওয়া থেকে বের হতেই যেন দম বন্ধ হয়ে আসছে। আজকে তো মনে হয় 40 ডিগ্রি টেম্পারেচার, জাস্ট বার্নিং। তোমাদের আগেই বলেছিলাম আজকের ক্লাসটা ব্যাক করে চলো কোনো ক্যাফেতে বসি। ক্যাফেতে তো রোজই বসি, কিন্তু আজকে প্রজেক্ট সাবমিট করার ডেট ছিল। প্রজেক্ট তো সাবমিট হয়ে গেছে, এখন চল ঠান্ডা কিছু খাই। ঠান্ডা খাবে? আইসক্রিম পার্লারে যাব? না, আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, খুব গলা শুকিয়ে আছে। তাহলে ফ্রেশ জুস খাবে? কোথায় ফ্রেশ জুস? এই রাস্তার মোড়ে? ওই তো সামনে একটা আখের রসের দোকান, খাবে? হোয়াট?
রাস্তার ওই নোংরা জিনিস আমি খাবো? আরে ঋতু, আখের রস কিন্তু এই গরমে খুব রিফ্রেশিং। রিফ্রেশিং হতে পারে, কিন্তু ওগুলোর মধ্যে জন্ডিসের জীবাণু থাকে। আমি একদম ফ্রেশ করে বানাতে বলছি, জাস্ট টেস্ট করে দেখো। আর ওই লোকটার চেহারা দেখেছো? মনে হচ্ছে 1 মাস ধরে গোসল করে না। লোকটার দিকে তাকাতে হবে না, তুই শুধু জুসটা খা। ওকে ফাইন, কিন্তু গ্লাস যেন একদম ক্লিন হয়, আর এক্সট্রা বরফ দিতে বলবে। গাড়ি থেকে নেমে ঋতু, নিশা আর সাজিদ ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের মেশিনের দিকে। সাজিদ দূর থেকে চিনতে পারে যে এটা আর কেউ নয়, তার নিজের সৎ ভাই ইরফান। কিন্তু বড়লোকদের সামনে নিজের সম্মান বাঁচাতে সে ইরফানকে চেনার কোনো ভানই করে না। এই যে মামা, 3টে ফ্রেশ আখের রস বানাও তো। আমি কারোর মামা না, আর আমি তোমাদের বয়সেই ছোট না। আর বেটা, যা বলছি তাই কর, বেশি কথা বলিস কেন? সাজিদ, তুমি এই ফকিন্নি লোকটার সাথে এত কথা বলছো কেন? আরে ঋতু, এরা তো এমনই হয়, একটুতেই মাথায় উঠে যায়। রস কি বানাবো নাকি আপনারা অন্য কোথাও যাবেন? বানাও ভাইয়া, কিন্তু গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিও। আমার গ্লাস পরিষ্কারই থাকে। এই নোংরা পানির বালতিতে চুবিয়ে গ্লাস ধোও, আর বলো পরিষ্কার থাকে। আমার পানি ফিল্টার করে ম্যাডাম, নোংরা না। উফ, এদের সাথে কথা বলাই পাপ। এদের মুখ সব সময় তর্ক থাকে। তুই তাড়াতাড়ি রস দে, আমরা ওয়েট করতে পারবো না। ইরফান কোনো উত্তর না দিয়ে শান্তভাবে আখের মেশিনের চাকা ঘোরাতে শুরু করে। প্রখর রোদে তার পেশিবহুল হাতগুলো যখন ভারী চাকাটা ঘোরাচ্ছে, ঘামে তার পুরনো শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। ঋতু আর চোখে একবার ইরফানের দিকে তাকায়। ঋতু শহরের অন্যতম প্রভাবশালী ও শীর্ষ ব্যবসায়ী মিস্টার চৌধুরীর একমাত্র মেয়ে। সেই মিস্টার চৌধুরী যার কথা ইরফানের বাবা বলেছিল। বাবার অগাধ টাকার ক্ষমতার কারণে দম্ভ অহংকার যেন তার মজ্জায় মিশে আছে। রূপেও সে অনন্যা, কিন্তু সেই রূপের চেয়েও তীক্ষ্ণ তার অবহেলা দৃষ্টি, যা দিয়ে সে সবসময় সাধারণ মানুষকে বিচার করে। ছেলেটাকে দেখতে কিন্তু বেশ ভালোই, জাস্ট একটু ময়লা মেখে আছে। তোর কি মাথা খারাপ নিশা? একটা রাস্তার টোকাইকে তোর ভালো লাগছে? আরে আমি তো জাস্ট লুকসের কথা বলছি, বডিটা দেখেছিস? রাস্তায় দিনরাত গাধার মতো খাটলে সবার বডি ওই রকম হয়ে যায়। ঠিক বলেছ ঋতু, এদের জীবনে তো আর জিম করার টাকা নাই, ওই মেশিন টেনেই বডি বানায়। আমার তো এই ঘামের গন্ধেই বমি আসছে। আপনাদের রস রেডি। ইরফান 3টে কাঁচের গ্লাসে একদম পরিষ্কার আর ঠান্ডা আখের রস ঢেলে ট্রেতে করে তাদের দিকে এগিয়ে দেয়। সাজিদ ইচ্ছে করেই ঋতুকে ইমপ্রেস করার জন্য একটা নাটক করে। সে গ্লাসটা হাতে নেওয়ার সময় ইচ্ছে করে ইরফানের আঙুলে একটা জোর ধাক্কা দেয়। শালা ফকিন্নি, গ্লাস ঠিক মতো ধুসনি কেন? এই দেখ, গ্লাসের নিচে ময়লা। গ্লাস পরিষ্কার আছে, তুমি ইচ্ছে করেই ধাক্কা দিয়েছো। মুখ সামনে কথা বল, তুই জানিস আমি কে? খুব ভালো করেই জানি তুমি কে, আর তোমার যোগ্যতা কতটুকু সেটাও আমি জানি। কি বললি তুই? আজ তোকে আমি মেরেই ফেলবো। সাজিদ রেগে গিয়ে হাতের আখের রসের গ্লাসটা সজোরে ইরফানের মুখের ওপর ছুঁড়ে মারে। কাঁচের গ্লাসটা ইরফানের বুকের কাছে লেগে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চারদিকে রস ছিটিয়ে পড়ে। ইরফান এক চুলো জায়গা থেকে নড়ে না, তার মুখ একদম শান্ত। এতগুলো ময়লা আর ঘামের গন্ধ, এদের কাছে আসা তো পাপ। ঋতু, চল এখান থেকে, ছেলেটার গায়ে তো রস পড়ে গেল। পড়ুক, ওদের গায়ে গন্ধ তো অন্তত এই রসের গন্ধে একটু ঢাকা পড়বে। সরি ঋতু, তোদের মুডটাই আমি নষ্ট করে দিলাম। ইটস ওকে সাজিদ, কিন্তু নেক্সট টাইম আমাকে এমন ফালতু জায়গায় আনবে না। প্রমিস, আর কখনো আনবো না। চলো গাড়িতে উঠি। আর হ্যাঁ, এই ফকিন্নিকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। গ্লাস ভাঙার অপরাধে ওর টাকা কাটা। ঋতু নাক শিটকে গাড়ির দিকে হাঁটা ধরে। সাজিদ একটা শয়তানি হাসি দিয়ে ঋতুর পিছু পিছু যায়। ইরফান মাটিতে পড়ে থাকা কাচের টুকরার গড়িয়ে যাওয়া রসের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা জল বা রাগ কিছুই বের হয় না, সে শুধু অদ্ভুত এক হাসি হাসে। আরে ওই বড় লোকের বাচ্চাগুলো কোনো দয়া মায়া নাই। দয়া দিয়ে তো আর দুনিয়া চলে না মামা, দুনিয়া চলে ক্ষমতায়। কিন্তু আপনি তো অনেক ক্ষতি হইয়া গেল ভাই। গ্লাসটা ভাঙলো, রসটা ফালাইয়া দিল,
ভাঙা গ্লাস তো আবার কেনা যাবে মামা, কিন্তু এদের অহংকার যেদিন ভাঙবে সেদিন আর জোড়া লাগবে না। আপনি তো খুব অদ্ভুত কথা কন ভাই। আপনি লাইগা খুব কষ্ট হয় আমার। কষ্ট পাওয়ার কিছু নেই, সময় সব সময় একই রকম থাকে না। তা ঠিক কইছেন, আল্লাহ সব দেখতাছেন। আল্লাহ তো দেখছেন, কিন্তু মাঝে মাঝে দুনিয়ার হিসাব দুনিয়াতেই চুকিয়ে দিতে হয়। ইরফান নিচে বসে সাবধানে কাঁচের টুকরোগুলো কুড়াতে থাকে। তার মাথার ভেতর একটা নির্দিষ্ট ছক কাজ করছে। রাস্তার এই সাধারণ আখের রস বিক্রেতার খোলসের ভেতরে যে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি লুকিয়েছে সেটা এই শহরের কেউ জানে না। ধীরে ধীরে বেলা গড়িয়ে তখন ঠিক দুপুর 12টা। ঢাকার তীব্র গরমে ইরফান যখন রাস্তায় আখের রস বিক্রি করছে, ঠিক সেই একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে হংকংয়ের কাওলুন এলাকার একটি গোপন আন্ডারগ্রাউন্ড সার্ভার রুমে শুরু হয়েছে এক বিশাল তোলপাড়। ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর শুধু বিশালাকার মনিটরগুলোর নীল আলো জ্বলছে। বেশ কয়েকজন বিদেশি হ্যাকার এবং ট্রেডার স্ক্রিনের দিকে তাকিয়ে রীতিমতো ঘামছে। দিস ইজ ইম্পসিবল। মাত্র 3 মিনিটে 52% শেয়ার। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না ডেভিড। তুমি আইপি অ্যাড্রেস আবার চেক করেছো? হ্যাঁ, 3 বার চেক করেছি, কিন্তু বারবার একই রেজাল্ট দেখাচ্ছে। কোথাকার সিগন্যাল এটা? নিউ ইয়র্ক নাকি লন্ডন? কোনোটাই না, এটা বাংলাদেশের ঢাকার একটা সিগন্যাল। বাংলাদেশ? তুমি কি পাগল হইছো মাইকেল? আমি পাগল হইনি ডেভিড, সিস্টেম তাই বলছে। ঢাকার মতন একটা জায়গা থেকে কেউ এশিয়ার এত বড় শপিং কোম্পানির কন্ট্রোল নিয়ে নেবে? নিতে পারে, যদি সে শ্যাডো এক্স হয়। শ্যাডো এক্স নামটা শোনা মাত্রই পুরো সার্ভার রুমে পিনপতন নীরবতা নেমে আসে। ডেভিডের কপালে ঘামের বিন্দু জমে ওঠে। এই নামটা আন্ডারওয়ার্ল্ড এবং গ্লোবাল ট্রেডিং মার্কেটে এখন একটা আতঙ্কের নাম। শ্যাডো এক্স? তার মানে এই লোকটা আসলেই এক্সিস্ট করে? আমরা তো আগে ভাবতাম এটা শুধু একটা মিথ। মিথ হলে আজকে আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এই লোকটা কে? তার আসল পরিচয় কি? কেউ জানে না, কোনো ডেটাবেস, তার কোনো রেকর্ডও নেই। তাহলে আমরা তাকে ট্র্যাক করব কিভাবে? সেটাই তো সমস্যা। তার ফায়ারওয়াল এতটাই স্ট্রং যে আমরা জাস্ট বাউন্স খাচ্ছি। আমি তো দেখছি তার সিগন্যাল ঢাকার একটা রাস্তার মোড় থেকে আসছে। রাস্তার মোড়ে? তুমি কি শিওর? 100%। জিপিএস কোঅর্ডিনেটস একটা সাধারণ রাস্তার সিগন্যাল দেখাচ্ছে। হতে পারে এটা একটা ডামি আইপি, আমাদের ধোকা দেওয়ার জন্য। কিন্তু 3 মিনিটে এত বিশাল ট্রানজ্যাকশন, এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ না। অফকোর্স না, এটা একটা মাস্টার মাইন্ডের কাজ। আমাদের ক্লায়েন্টকে এখন কি বলবো আমরা? কি আর বলবো? বলবো যে আমরা হেরে গেছি। কিন্তু ক্লায়েন্ট তো আমাদের মেরে ফেলবে। শ্যাডো এক্সের সাথে লড়তে গেলে এমনিতেই আমাদের মরতে হবে মাইকেল। ডেভিড হতাশ হয়ে তার চেয়ারে হেলান দিয়ে বসে। স্ক্রিনে তখনও জ্বলজ্বল করছে সেই রহস্যময় নামটা, শ্যাডো এক্স। এই নামের আড়ালে যে ঢাকার রাস্তায় রোদে পোড়া সেই আখের রস বিক্রেতা ইরফান লুকিয়ে আছে, সেটা ঘোড়াক্ষরেও কেউ ভাবতে পারছে না। মাইকেল, তুমি কি ওর ট্রানজ্যাকশন ডিটেলস বের করতে পেরেছো? হ্যাঁ, বের করেছি, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম। অদ্ভুত জিনিস? কি সেটা? শেয়ারগুলো কেনার পর সে কোনো ব্রোকার অ্যাকাউন্ট ইউজ করেনি। তাহলে টাকাটা পে করলো কিভাবে? পুরো পেমেন্টটা হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আনট্রেসেবল। ড্যাম ইট! এই লোকটা তো পুরো সিস্টেমের সাথে খেলছে। সে শুধু খেলছে না ডেভিড, সে রুলসগুলো নিজের মতো করে তৈরি করছে। আমাদের ওই শ্যাডো এক্সের সম্পর্কে আরও জানতে হবে। আমি তো শুনেছি সে নাকি কিছুদিন ধরে চৌধুরী গ্রুপের উপর নজর রাখছে। ঢাকার চৌধুরী গ্রুপ? মিস্টার চৌধুরীর কোম্পানি? হ্যাঁ, মনে হচ্ছে তার পরবর্তী টার্গেট ওরাই। মিস্টার চৌধুরী তো খুব পাওয়ারফুল লোক, তার সাথে লাগতে যাবে কেন? হয়তো কোনো পুরনো হিসাব মেটানোর আছে, কে জানে। যাই হোক, আমাদের এই ঝামেলার বাইরেই থাকতে হবে। কিন্তু আমরা তো অলরেডি এই সিস্টেমে লগ ইন করে আছি। তাড়াতাড়ি লগ আউট করো মাইকেল।
যদি শ্যাডো এক্স আমাদের ট্র্যাক করে ফেলে তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তাই থাকবে না। আমি ট্রাই করছি, কিন্তু সিস্টেম রেসপন্স করছে না। মানে কি? সিস্টেম রেসপন্স করছে না মানে? আমাদের স্ক্রিনগুলো ফ্রিজ হয়ে গেছে ডেভিড। হোয়াট? এটা কিভাবে সম্ভব? কেউ একজন আমাদের সার্ভারে ঢুকে পড়েছে। হঠাৎ করে সার্ভার রুমের সবগুলো মনিটর কালো হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরে একটা অদ্ভুত ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। তারপর সবগুলো স্ক্রিনে একটা লাল রঙের মেসেজ ভেসে ওঠে। I see you. Play with fire and you will burn, Shadow X. ও মাই গড, সে আমাদের দেখে ফেলেছে। ডেভিড, আমাদের মেইন ফ্রেমের ডেটা ডিলিট হতে শুরু করেছে। শাট ডাউন দ্য পাওয়ার, এক্ষুনি পাওয়ার অফ করো। পাওয়ার অফ করলে তো আমাদের সব ডেটা লস হয়ে যাবে। ডেটা লস্ট হলে হোক, কিন্তু এই শ্যাডো এক্স যদি আমাদের পার্সোনাল ফাইলে ঢুকে যায় তাহলে আমরা কেউ বাঁচব না। আমি মেইন সুইচ অফ করে দিচ্ছি। মাইকেল দৌড়ে গিয়ে সার্ভার রুমের মেইন পাওয়ার সুইচটা অফ করে দেয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। শুধু ডেভিড আর মাইকেলের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। তারা বুঝতে পারে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর বুদ্ধিমান শিকারীর সাথে তারা খেলতে গিয়েছিল। আর সেই শিকারী যে এই মুহূর্তে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে ভাঙা কাচের টুকরো পরিষ্কার করছে, সেটা তাদের কল্পনারও বাইরে। হংকংয়ের সার্ভার রুমে যখন ডেভিড আর মাইকেল আতঙ্কে কাঁদছে ঢাকার গুলশান অ্যাভিনিউতে, তখন প্রখর রোদের তাপ আরও বেড়েছে। মাঝখানের এই 2 ঘন্টায় ইরফান টানা কয়েক ডজন ক্রেতাকে রস দিয়েছে। দুপুর 2টোর দিকে রাস্তার ভিড় কিছুটা কমে এলে হঠাৎ মেশিনের ভেতর থেকে একটা বিকট শব্দ আসে। ভারী লোহার চাকাটা জ্যাম হয়ে থেমে যায়। ভাই, মেশিনের চেন তো ছিঁড়ে গেল মনে হইতেছে। শুধু চেইন না রে কামাল, মনে হচ্ছে ভেতরের গিয়ারের দাঁতও ভেঙে গেছে। কামাল এখানে সাধারণ ছেঁড়া জামা পরে আছে। কেউ তাকে দেখলে বুঝবেই না যে এই ছেলেটাই আন্ডারওয়ার্ল্ডে ইরফানের সবচেয়ে বিশ্বস্ত ছায়াসঙ্গী। এখন কি করবেন? এই মেশিন তো ধার করা টাকায় কিনা। ঠিক করতে হবে। হাতুড়িটা দে তো আমার হাতে। কিন্তু ভাই, রোদ তো অনেক কড়া। আপনি একটু ছায়ায় গিয়ে বসেন, আমি চেষ্টা করি। তুই পারবি না, গিয়ারটা অনেক শক্ত হয়ে আটকে আছে। হাতুড়িটা দে। ইরফান একটা ভারী লোহার হাতুড়ি দিয়ে মেশিনের জ্যাম হওয়া গিয়ারে আঘাত করতে থাকে। তার ফাটা ঠোঁট আর রোদে পোড়া চামড়া জানান দিচ্ছে জীবনের নির্মম বাস্তবতা। হঠাৎ হাতুড়িটা স্লিপ করে গিয়ারের ধারালো অংশে গিয়ে ইরফানের বাঁ হাতের তর্জনীতে সজোরে আঘাত করে। অনেকটা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আরে ভাই, হাত তো পুরো কাইটে গেছে আপনার। চুপ কর কামালাও, কেউ শুনে ফেলবে। কিন্তু রক্ত তো থামতেছে না। আমি তাড়াতাড়ি ফার্মেসি থেকে ব্যান্ডেজ নিয়ে আসি। আরে বাজান, এই রোদ্দুরের মধ্যে এরকম করে হাতটা কাটলেন? পাশে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা বয়স্ক কাশেম মিয়া দৌড়ে এগিয়ে আসেন। তার হাতে একটা পরিষ্কার পুরনো কাপড়ের টুকরো। কিছু হয়নি চাচা, লোহার সাথে লড়তে গেলে একটু একটু রক্ত তো ঝরবেই। রক্ত তো জ্বললো, কিন্তু আপনার চেহারাটা দেখা তো মনে হচ্ছে আপনার অনেক ক্লান্ত। ক্লান্ত তো এই শহরের সবাই চাচা। কেউ পেটের দায়ে ক্লান্ত, কেউ ক্ষমতার লোভে। তা তো ঠিক কইছেন। এই লন বাজান, আমার গামছা টিক্কা একটা টুকরা চিরা ব্যান্ডেজ বাইদ্যা দিলাম। ধন্যবাদ চাচা, এই উপকারটা আমি মনে রাখবো। আরে বাজান, গরিব মানুষ আমরা, আমাগো আবার কিসের উপকার? আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কামে আইলেন কে? সৌন্দর্য দিয়ে তো আর পেট ভরে না চাচা। তাছাড়া হালাল রুজিতে কোনো লজ্জা নেই। আল্লাহ আপনার ভালো করুক বাজান। আমি তাইলে যাই, প্যাসেঞ্জার খাড়ায় আছে। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর কামাল চারপাশটা একবার দেখে নিয়ে গলা একদম নিচু করে ফেলে। বস, আপনি এই কষ্ট আর কতদিন করবেন? আপনার একটা ইশারা হলে আমি পুরো রাস্তা কিনে দিতে পারি। রাস্তা কিনে নিলে রাস্তার আসল রূপ দেখা যায় না কামাল। সাধারণ মানুষের কষ্টটা বুঝতে হলে তাদের জায়গায় দাঁড়াতে হয়। কিন্তু আপনার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে, ইনফেকশন হয়ে যেতে পারে। এই রক্তটুকু আমাকে মনে করিয়ে দেবে আমার শিকড় কোথায় আর আমাকে কোথায় পৌঁছতে হবে। সকালে ওই বড় লোকের বাচ্চাটা যে ব্যবহার করলো, আমার তো ইচ্ছে করতেছিল ওর হাতটা ভাঙ্গা দেই।
রাগ দিয়ে সাম্রাজ্য করা যায় না কামাল, বুদ্ধি দিয়ে যায়। আমার এই কাটা দাগ আর ওদের ওই অপমান দুটোই আমি সুদে আসলে ফেরত দেব। দুপুরের ওই কড়া রোদ আর মেশিনের ঘড়ঘড় শব্দ পেছনে ফেলে সময় গড়িয়ে যখন বিকেল 4টা বাজে, তখন বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শীতাতাপ নিয়ন্ত্রিত ক্যাফেটেরিয়ায় এক ভিন্ন পরিবেশ। ঋতু আর তার বন্ধুরা কফি হাতে আড্ডায় মেতে উঠেছে। তোমরা কি আজকের সবচেয়ে বড় নিউজটা শুনেছ? কোন নিউজের কথা বলছিস ফাহিম? আবার কোনো নতুন ব্র্যান্ডের শোরুম ওপেন হলো নাকি? আরে না, পুরো বিজনেস ওয়ার্ল্ডের একটা বিশাল বোম ব্লাস্ট হয়েছে আজ দুপুরে। কি বলছিস তুই? বোম ব্লাস্ট কোথায়? লিটারের বোম না রে গাধা, বিজনেসের বোম। এশিয়ার সবচাইতে বড় শপিং কোম্পানির 52% শেয়ার কেউ একজন কিনে নিয়েছে মাত্র 3 মিনিটে। মাত্র 3 মিনিটে? এটা তো ইম্পসিবল। কে কিনেছে? সেটাই তো সবচেয়ে বড় মিস্টেক। লোকটার নাম নাকি শ্যাডো এক্স। শ্যাডো এক্স? নামটা তো পুরো হলিউড মুভির মতো শোনাচ্ছে। যেই হোক, সে নিশ্চয়ই কোনো বিদেশি বিলিয়নিয়ার হবে। আমাদের দেশে তো কেউ এত বড় ডিল করতে পারবে না। আমাদের দেশের কেউ পারবে না মানে? আমার বাবার তো চাইলেই এমন 10টা কোম্পানি কিনে নিতে পারে। তোর বাবার কথা আলাদা ঋতু। মিস্টার চৌধুরী তো এই শহরের অবশিষ্ট রাজা। অঘোষিত না ফাহিম, ঘোষিত রাজা। এই শহরে মিস্টার চৌধুরীর ওপর দিয়ে কথা বলার মতো কেউ জন্মায়নি এখনো। কিন্তু এই শ্যাডো এক্স লোকটাকে নিয়ে তো টুইটারে রীতিমতো ঝড় উঠে গেছে। সবাই জানতে চায় সে কে। আমি তো শুনেছি লোকটা নাকি খুব হ্যান্ডসাম আর ইয়াং। হ্যান্ডসাম হোক আর যাই হোক, আমার বাবার চেয়ে বেশি পাওয়ারফুল তো আর হতে পারে না। তুই এত ওভার কনফিডেন্ট কিভাবে থাকিস রে ঋতু? কনফিডেন্স আমার রক্তে নিশা। আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে সবাই আমাদের পা ধরে বসে থাকে। তা অবশ্য ঠিক, কিন্তু তুই কি এই শ্যাডো এক্সকে কখনো দেখতে চাস না? দেখার কি আছে? যদি সে সত্যি এত বড় বিলিনিয়র হয়, তাহলে কোনো একদিন আমার বাবার কাছে আসবে ডিল করতে। আর যদি সে তোর বাবার কাছে না আসে? তাহলে সেই শহরে টিকতে পারবে না। আর শোন, আমি শুধু এমন কাউকে আমার লাইফ পার্টনার হিসেবে ভাববো যার পায়ের নিচে পুরো শহরটা থাকবে। তার মানে তোর স্ট্যাটাস অনেক হাই। আমাদের মতো সাধারণ ছেলেদের তো কোনো চান্সই নেই। তোরা আমার ভালো বন্ধু, কিন্তু রিলেশনশিপ বা বিয়ের ক্ষেত্রে আমি কখনোই কম্প্রোমাইজ করব না। পাওয়ার ইজ এভরিথিং টু মি। যাক বাবা, তোর এই পাওয়ারের অহংকার দেখে আমি সত্যিই মুগ্ধ। অহংকার না ফাহিম, এটা রিয়ালিটি। সকালে ওই যে রাস্তার মোড়ে একটা ফকিন্নি আখের রস বিক্রেতাকে দেখলাম। ওইসব নিচু স্তরের মানুষদের দেখলে আমার ঘৃণা লাগে। আরে ওই বদমাসটার কথা আর মনে করিয়ে দিও না, আমার মেজাজ এখনো গরম হয়ে আছে। বাদ দাও ওই ফকিন্নির কথা। চলো, আমার বাবার একটা বিজনেস পার্টি আছে আজ রাত 8টায়। আমাকে পার্লারে যেতে হবে। বিকেলের আড্ডা শেষে ঋতু যখন তার বাবার ক্ষমতার অহংকারে পার্লারের দিকে রওনা দিল, ঠিক তখন শহরের চিত্র পাল্টাতে শুরু করেছে। সন্ধ্যা 6টার দিকে আকাশে ভারী মেঘ জমে ঢাকায় ঝুম বৃষ্টি নামলো। আর এই বৃষ্টির মধ্যে বনানীর সবচেয়ে উঁচু ও বিলাসবহুল স্কাই স্ক্র্যাপারের টপ ফ্লোরের পেন্ট হাউসে এক অন্যরকম নীরবতা বিরাজ করছে। পুরো ফ্লোর অন্ধকার, বিশাল কাঁচের জানালা দিয়ে বাইরের বৃষ্টির ছাঁট দেখা যাচ্ছে। পেন্ট হাউসের মেইন ডোর খুলে কামাল ভিতরে ঢোকে। তার গায়ে এখনো সেই সস্তা ছেঁড়া শার্ট নেই, বরং লাখ টাকার দামি ইতালিয়ান স্যুট। বস, আমি এসে গেছি। বাথরুমের দরজা খুলে একজন পুরুষ বেরিয়ে আসেন। তার গায়ে কালো রঙের সিল্কের শার্ট, বুকের কয়েকটা বোতাম খোলা, ডান হাতের আঙুলে সেই সকালে রিক্সাওয়ালার দেওয়া কাপড়ের ব্যান্ডেজ। সে আর কেউ নয়, স্বয়ং ইরফান। রাস্তার সেই ঘরমাক্ত অসহায় রূপ আর নেই। তার চোখের দৃষ্টি এখন রাতের আধারে শিকার খুঁজতে বের হওয়া কোনো ক্ষুধার্ত নেকড়ের মতো তীক্ষ্ণ। হংকংয়ের সার্ভার রুমের অবস্থা কি? ওরা কি কিছু বুঝতে পেরেছে? ওদের মেন ফ্রেম আমি পুরোপুরি ব্ল্যাক আউট করে দিয়েছি। ওরা শুধু ঢাকার একটা দামি সিগন্যাল পেয়েছে। গুড। ওরা যেন বুঝতে না পারে যে আসল কন্ট্রোল রুমটা বানানোর এই পেন্ট হাউসে বসে আছে। বস,
সকালে আপনার হাত কেটে যাওয়ার পর আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল পুরো বস্তিটা জ্বালিয়ে দিই। ওই বস্তির ভাঙা টিনের চালের নিচেই আমার বাবা শুয়ে আছে কামাল। আমি নিজের শেকড় পুড়িয়ে দিতে পারি না। কিন্তু আপনি আর কতদিন এ রাস্তায় আখের রস বিক্রি করবেন? আপনার তো এখন $1 বিলিয়ন ব্যাংক ব্যালেন্স। যতদিন না মিস্টার চৌধুরী আর জাকির রাস্তায় এসে দাঁড়ায়, ততদিন আমি আমার ওই পুরনো খরচ ছাড়ব না। তারা আমার বাবার জীবন ধ্বংস করেছে। চৌধুরী গ্রুপ কিন্তু অলরেডি কিছুটা সন্দেহ করেছে যে মার্কেটে কেউ একজন তাদের শেয়ার কিনে খেলছে। সন্দেহ করুক, যখন তারা আসল সত্যিটা জানবে তখন তাদের পায়ের নিচে কোনো মাটি থাকবে না। ঋতু ম্যাডামও তো সকালে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলেন। ঋতু একটা ঘুমন্ত রাজকন্যা কামাল। সে জানেই যে তার বাবার এই বিশাল সিংহাসনটা আসলে আমার বাবার রক্ত দিয়ে বানানো। আপনি কি তাকেও ছাড়বেন না বস? আমি কাউকে ছাড়ব না। ঋতুর এই দম্ভ আর অহংকার আমি নিজের হাতে ভাঙব। সে যখন জানবে তার বাবার আসল রূপ, তখন সে নিজেই নিজের অস্তিত্বকে ঘৃণা করবে। বস, এই নিন আপনার এনক্রিপ্টেড ফোনটা। সিস্টেম পুরোপুরি রেডি। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছে আজ। এই বৃষ্টিতে শহরের অনেক ময়লা ধুয়ে যাবে। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ কি বস? শিকারীকে কখনো শিকারের পেছনে দৌড়াতে হয় না, শুধু এমন একটা জাল বেছাতে হয় যেন শিকার নিজেই এসে ধরা দেয়। ইরফান ফোনটা হাতে নিয়ে তার আঙুলের ব্যান্ডেজটার দিকে একবার তাকায়, তারপর ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটিয়ে তুলে স্ক্রিনে একটা কমেন্ট টাইপ করে। বিগেইন দ্য ডিস্ট্রাকশন অফ চৌধুরী গ্রুপ। কমান্ড কি আমি গ্লোবাল সার্ভারে পুশ করে দেবো বস? করে দাও। আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই যেন মিস্টার চৌধুরীর অর্ধেক সাম্রাজ্য আমার পায়ের নিচে চলে আসে। ডান বস। আগামী 24 ঘন্টার মধ্যে ওদের কোম্পানির শেয়ারের এমন ধস নামবে যে ওরা সামলাতে পারবে না। আর একটা কথা কামাল, আমার বাবার চিকিৎসার ব্যাপারে যেন কোনো ত্রুটি না হয়। আমি সব ব্যবস্থা করে রেখেছি বস। দেশের সেরা নিউরোলজিস্ট কালকে ওনাকে দেখতে যাবেন। কেউ যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে ওই ভাঙা বস্তির প্যারালাইজড আব্দুল জলিল আসলে কার বাবা। নিশ্চিন্ত থাকুন বস, এই শহরে কেউ কখনো শ্যাডো এক্সের ছায়াও ছুঁতে পারবে না। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। বনানীর একটি অভিজাত ভিআইপি ক্লাবে নীল আর বেগুনি আলোর নিচে চলছে উদ্দাম পার্টি। রিজু তার বন্ধুদের সাথে একটু বড় টেবিল দখল করে বসে আছে, সামনে দামি মকটেল আর চারদিকে উচ্চ শব্দে মিউজিক। ঋতু, তোকে আজকের এই ড্রেসটাতে জাস্ট আগুন লাগছে রে। সবাই তোর দিকেই তাকাচ্ছে। আগুন তো লাগবেই নিশা। এই ড্রেসটা স্পেশালভাবে প্যারিস থেকে আনিয়েছি শুধু আজকের এই সাকসেস পার্টির জন্য। সাকসেস পার্টি কিসের? আঙ্কেল কি নতুন কোনো প্রজেক্ট পেলেন নাকি? পেলেন মানে? এই শহরের সবচেয়ে বড় সরকারি ফ্লাইওভার প্রজেক্টটা আমার বাবার কোম্পানি পেতে যাচ্ছে। ফাইল অলরেডি রেডি। ওয়াও, এটা তো কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট। মিস্টার চৌধুরী তো তাহলে এখন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। বাবা সবসময় ধরাছোঁয়ার বাইরে। এই শহরে ওনার সাথে টক্কর দেওয়ার মতো কেউ জন্মায়নি এখনো। কিন্তু ওই যে শ্যাডো এক্সের কথা শুনলাম আজ দুপুরে, ওই লোকটা কি কোনো ঝামেলা করবে না? আরে ওসব অনলাইনের হ্যাকার ফ্যাকার দিয়ে আমার বাবার কিছু যায় আসে না। রিয়েল ওয়ার্ল্ডে পাওয়ারই আসল কথা। তা ঠিক, তবে ঋতু আজ কিন্তু তোমার টিট দেওয়ার কথা ছিল, শুধু মকটেল দিয়ে হবে না। চিন্তা করিস না সাজিদ, আজকের ডিনার এই ক্লাবের সবচেয়ে দামি আইটেমগুলো দিয়েই হবে। ঋতু যখন বন্ধুদের সাথে হাসাহাসি করছিল ঠিক তখনই তার আইফোনটা বেজে ওঠে। স্ক্রিনে পাপা লেখা দেখে সে মুচকি এসে ফোনটা রিসিভ করে। হ্যালো পাপা, কংগ্রাচুলেশন। আমি বন্ধুদের সাথে পার্টি করছি। পার্টি বন্ধ কর ঋতু, এখনই বাড়ি আয়। কি হয়েছে পাপা, তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? আমি অসুস্থ নই ঋতু, আমি ধ্বংস হয়ে গেছি। আমার এই সেই ফ্লাইওভার প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেছে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? তুমি না বললে সব সেট করা?
সব সেট ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা অজানা কোম্পানি এসে বিডিং জিতেছে। ওরা এমন একটা অফার দিয়েছে যা সরকারের পক্ষে রিজেক্ট করা অসম্ভব ছিল। কিন্তু বাবা, ওই কোম্পানিটা আসলে কোত্থেকে? ওদের ব্যাকগ্রাউন্ড কি? কেউ চেনে না ওদের। শ্যাডো কনস্ট্রাকশন নামে একটা নতুন কোম্পানি। ওদের হেডকোয়ার্টার নাকি সিঙ্গাপুরে। বাবা, তুমি তো মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে পারতে। ওনাকে ধরলে তো কাজটা ফিরে আসতো। আমি কথা বলেছি, কিন্তু অপর মহলের নির্দেশ আছে ওই নতুন কোম্পানিকে কেউ ঘাটাতে পারবে না। ঋতু, আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। তুমি ভয় পেও না বাবা, আমি আসছি। আমরা এটা সলভ করব। ঋতু ফোনটা কেটে দিয়ে ফ্যাকাশে মুখে বন্ধুদের দিকে তাকায়। তার সেই দম্ভ আর অহংকার এক নিমেষে যেন উধাও হয়ে গেছে। কি হয়েছে ঋতু? আঙ্কেল কি বললেন? আমাদের প্রজেক্টটা হাইজ্যাক হয়ে গেছে নিশা। কেউ একজন আমাদের পা থেকে মাটি সরিয়ে দিচ্ছে। সে কি? কে সেই দুঃসাহসী যে চৌধুরী সাহেবের কাজ ছিনিয়ে নিল? জানি না, কিন্তু আমার খুব ভয় করছে। আমি এখন আসছি। ঋতু দ্রুত ক্লাব থেকে বেরিয়ে যায়। তার পেছনে সে নীলবেগুনি আলো এখন আর তার মনে কোনো আনন্দ দিতে পারছে না। রাত 10টার দিকে গুলশানের সেই অন্ধকার রাস্তার মোড়ে ইরফান তখন তার আখের রসের ভ্যানটা পলিথিন দিয়ে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। কামাল, পলিথিনটা ভালো করে ধর, পানি যেন মেশিনের ভেতরে না ঢোকে। বস, আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি একাই পারবো। না কামাল, এই বৃষ্টির জল দরকার আমার ভেতরের দহনটা শান্ত করার জন্য। এই শীতল জলের প্রয়োজন। আজ রাতে চৌধুরী সাহেবের অবস্থা দেখার মতো ছিল। ওনার বাড়ির চারপাশ দিয়ে আমি ড্রাইভ করে এসেছি। পুরো বাড়ি অন্ধকার। অন্ধকার তো কেবল শুরু কামাল। যতদিন না ওনারা ওই ধুলোয় মেশে ততদিন আমি থামব না। বস, আপনার কি আব্বার কথা মনে পড়ছে? ওনার শরীরটা কি আজ খুব খারাপ? বাবার কথা মনে পড়লে আমার রক্ত টকবক করে ফোটে কামাল। ওই মিস্টার চৌধুরী আর মাফিয়া জাকির মিলে বাবাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে জেল খাটিয়েছিল। আর জেলে থাকার সময় লোক দিয়ে ওনারা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। জানি বস, আপনার সব সম্পত্তি ওরা ওভাবেই লিখে নিয়েছিল। ওরা ভেবেছিল আমি মরে যাব, কিন্তু আমি বেঁচে ফিরেছি। আজ যখন বৃষ্টিতে ভিজে কাঁপছি, তখন আমার সেই দিনের কথা মনে পড়ছে, যেদিন ওরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল আর আমার বাবা বৃষ্টির মধ্যে রাস্তায় পড়েছিল। আজ সে বৃষ্টির শোধ নেওয়ার সময় এসেছে বস। শোধ তো নেবই, কিন্তু তার আগে ওদের মনের ভেতর ভয়টা ঢুকিয়ে দিতে হবে। আপনার চোখ দিয়ে কি পানি পড়ছে বস? বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে গেছে কামাল। কেউ দেখতে পাবে না, আর এটাই আমার শক্তির উৎস। বুঝতে পেরেছি বস। আচ্ছা কামাল, আমার বেস্টি সোনিয়া কি সেখানে পৌঁছে গেছে? জি, সানিয়া ম্যাডাম এইমাত্র জানিয়েছেন যে উনি এখন সেই পেন্ট হাউসের বাথরুমে বসে সাজুগুজু করছেন। মেয়েটি খুব অসহায়, তার প্রতিশোধ তাকে দিয়েই নেওয়াবো। ইরফান ভ্যানটা একপাশে ঠেলে রেখে বৃষ্টির মধ্যে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নেয়। তার শরীরের প্রতিটি কোষ এখন প্রতিশোধের নেশায় মত্ত। ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ রাত 11টার দিকে গুলশানের একটি 5 স্টার হোটেলের বিলাসবহুল সুইটে শুরু হয় এক অন্যরকম খেলা। রুমের ভেতরে মাফিয়া জাকিরের প্রধান অ্যাকাউন্টেন্ট মনসুর আলী মদ্যপ অবস্থায় বিছানায় লুটিয়ে আছে। মনসুর বয়সে প্রৌঢ় হলেও নারীদের প্রতি তার দুর্বলতা জগৎ বিখ্যাত। বাথরুমে দরজা খুলে বেরিয়ে আসে সোনিয়া। সোনিয়া ইরফানের বিশেষ গুপ্তচর। 24 বছরের এই তরুণী যেমন সুন্দরী, তেমনই তুখোড় তার বুদ্ধিমত্তা। জাকিরের লোকেরা যখন সোনিয়ার পরিবারের জমি দখল করে তার বাবাকে খুন করেছিল, তখন ইরফানই তাকে উদ্ধার করে মিশনে তৈরি করেছে। সোনিয়ার পরনে এখন অত্যন্ত পাতলা লাল সিল্কের একটি গাউন, যা তার শরীরের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে। সোনিয়া, তুমি তো পড়ি। এতক্ষণ কোথায় ছিলে জানো? আপনার জন্যই তো একটু সেজে আসলাম মনসুর সাহেব। আপনি তো আবার সৌন্দর্য ছাড়া কিছুই বোঝেন না।
ঠিক বলেছ, জাকির ভাই তো আমাকে শুধু টাকার হিসাবের মধ্যে ডুবিয়ে রাখে, কিন্তু তোমার মতো রূপসী থাকলে দুনিয়া ভুলে যাওয়া যায়। তাই বুঝি? তাহলে এই নিন আপনার ড্রিঙ্কস। এটা স্পেশালভাবে আপনার জন্যই বানিয়েছি। তুমি পাশে বসো সোনিয়া, আর সারা রাত আমি শুধু তোমাকে দেখব। আগে একটু ড্রিঙ্কটা শেষ করুন না, তারপর তো আমি আপনারই। মনসুর ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। সোনিয়া তার আঙুলগুলো দিয়ে মনসুরের বুকের ওপর নকশা করতে থাকে। মনসুর কামনায় অন্ধ হয়ে সোনিয়ার দিকে হাত বাড়ায়, কিন্তু সোনিয়া খুব চতুরতার সাথে তার ঘড়িটা খোলার ভান করে। ঘড়ি নিয়ে কি করছো? ওটা তো অনেক দামি। জানি, কিন্তু আমার হাতের এই আংটিটা এই ঘড়ির সাথে খুব ম্যাচ করেছে, দেখুন না। সোনিয়া তার স্মার্ট রিংটা মনসুরের হাইটেক ঘড়ির চিপের কাছে ছোঁয়াতেই ডেটা ট্রান্সফার শুরু হয়ে যায়। ঘড়ির ভেতরে জাকিরের সব গোপন ব্ল্যাক মানি আর বিদেশের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লুকিয়ে রাখা ছিল। সোনিয়া, আমার কেমন যেন মাথা ঘুরছে। তুমি কি ড্রিঙ্কসে কিছু মিশিয়েছো? মিশিয়েছি তো, একটু ভালোবাসা আর অনেকগুলো স্বপ্ন। আমি আমি তো তাকাতে পারছি না। তুমি আসো আমার কাছে। আসবো তো মনসুর সাহেব, কিন্তু তার আগে আপনার একটু লম্বা ঘুমের প্রয়োজন। সোনিয়া তার পার্স থেকে একটি ছোট সিরিঞ্জ বের করে মনসুরের ঘাড়ে পুশ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে মনসুর গভীর ঘুমে তলিয়ে যায়। সোনিয়া দ্রুত তার স্মার্ট রিং চেক করে দেখে 100% ডেটা ট্রান্সফার কমপ্লিট। কানের ব্লুটুথে বলে, কামাল, কাজ শেষ, আমি এখন বের হচ্ছি। সাবধানে সোনিয়া, হোটেলের করিডোরে জাকিরের দুজন লোক দাঁড়িয়ে আছে। করিডোর দিয়ে আমি যাব না, আমি অন্য রাস্তা বের করেছি। সোনিয়া তার ড্রেসের ওপর দিয়ে একটি লম্বা কালো ওভারকোট পরে নেয়। তারপর জানালার কাঁচের লকার খুলে সেদিকে এগিয়ে যায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। সোনিয়া একটি পোর্টেবল কেবল গান বের করে পাশের বিল্ডিংয়ের পিলারের সাথে হুক লাগিয়ে দেয়। গুড বাই মনসুর সাহেব, কাল সকালে আপনার মনিব আপনাকে জ্যান্ত কবর দেবে যখন জানবে সব টাকা হাওয়া হয়ে গেছে। সোনিয়া জানালার বাইরে ঝুলে পড়ে এবং বৃষ্টির আধারে দ্রুত নিচে নেমে যায়। কয়েক মিনিটের মধ্যে সে উধাও হয়ে যায়। হোটেলের রুমে পড়ে থাকে শুধু মদ্যপ মনসুর আর জাকিরের সামনে যে ধ্বংসের নীল নকশা। ইরফানের প্রতিটি দাবার গুটি এখন পারফেক্টভাবে চাল দিচ্ছে। রাত তখন প্রায় 12:30। বৃষ্টির বেগ এখন অনেকটাই কমে এসেছে, শুধু টিনের চাল থেকে টুকটুক করে পানি পড়ার শব্দ হচ্ছে। পেন্ট হাউসের সেই রাজকীয় আভিজাত্য ছেড়ে ইরফান আবার ফিরে এসেছে রূপনগরের সেই জীর্ণ বস্তির ঘরে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে দারিদ্র্যের গন্ধ লেগে আছে। এত রাত পর্যন্ত কই ছিলি তুই? ঘরে চাল ডাল কিচ্ছু নাই, সেটা কি জানিস? বৃষ্টির জন্য আসতে দেরি হয়েছে। এই নাও কিছু টাকা। মাত্র 300 টাকা? এই টাকায় কি এই যুগে একবেলা খাওয়া হয়? আজকে বিক্রি খুব একটা ভালো হয়নি। আব্বা কি ঘুমিয়েছে? তোর আব্বা তো মরার অপেক্ষায় আছে, ঘুমের কথা জিজ্ঞেস করে কি হবে? মা, আমি আজকেও তেলের টাকা ম্যানেজ করতে পারিনি। বন্ধুদের কাছে মুখ দেখানো যাচ্ছে না। তোর ভাই তো মাত্র 300 টাকা নিয়ে আসলো, ওটা দিয়ে কি তেল হবে? আমি দেখছি ও আর কোথায় টাকা লুকিয়ে রেখেছে। সাজিদ ঝড়ের বেগে ইরফানের ছোট কাঠের আলমারিটার দিকে এগিয়ে যায়। সে জানে ইরফান তার বাবার ওষুধের জন্য সবসময় আলাদা কিছু টাকা সরিয়ে রাখে। সাজিদ, ওখানে হাত দিবি না, ওটা বাবার ওষুধের টাকা। চুপ কর ফকিন্নি, বাবার ঔষধের চেয়ে আমার ইজ্জত অনেক বড়। ওটা দিয়ে কালকে ইনসুলিন আনতে হবে, তুই ওটা নিতে পারিস না। এই তো পেয়েছি, এখানে তো দেখি আরও 500 টাকা আছে। সাজিদ, টাকাটা রাখ বলছি, বাবার অবস্থা আজ খুব খারাপ। বাবার অবস্থা খারাপ তাতে আমার কি? বুড়া মানুষ তো এমনিতেও মরবে। নিজের বাবার সম্পর্কে কেউ এভাবে কথা বলে? বেশি নীতি কথা শোনাবি না আমাকে। তুই তোর রাস্তার আখের রস বিক্রেতা, তোর কথায় কে চলে? সাজিদ টাকাগুলো নিয়ে পকেটে ভরতে গেলে ইরফান তার হাতটা শক্ত করে চেপে ধরে। ইরফানের মার্শাল আর্টস ট্রেনিং এতটাই উচ্চ পর্যায়ের যে সে চাইলে 1 সেকেন্ডে সাজিদের কবজি গুঁড়ো করে দিতে পারে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। হাত ছাড় বলছি, আমার হাত ধরিস কোন সাহসে? সাজিদ, সীমা লঙ্ঘন করিস না, টাকাটা দিয়ে দে। এই নে তোর টাকা, খা এবার। সাজিদ সজোরে ইরফানের পেটে একটা লাথি মারে। ইরফান জানতো লাথিটা আসছে, সে চাইলেই সরে যেতে পারতো বা সাজিদকে উল্টে ফেলে দিতে পারতো, কিন্তু সে স্থির দাঁড়িয়ে লাথিটা হজম করে। সে চায় সাজিদ আর তার মা নিজেদের অপরাধের পাল্লাটা আরো ভারী করুক। কি করেছিস সাজিদ? এ অশুভটাকে এভাবে শায়েস্তা করতে হয়?
শালা ভিখারি, কালকে যদি আবার টাকার দিকে হাত বাড়াস তবে তোকে মেরেই ফেলবো। টাকাটা নিয়ে যা সাজিদ, তবে মনে রাখিস এই টাকার হিসাব তোকে একদিন দিতে হবে। হা 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 হা, হিসাব দেবে এই রাস্তার টোকায়? চলো মা, বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। সাজিদ আর রহিমা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মাটির ওপর বসে থাকে কিছুক্ষণ, তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। সে ধীর পায়ে উঠে বাবার ঘরের দিকে যায়। আব্দুল জলিল তখন অঘরে ঘুমাচ্ছেন, তার মুখে এক ধরনের যন্ত্রণার ছাপ। ইরফান বুঝতে পারছে না কাল সকালে ওষুধের টাকা সে কোত্থেকে জোগাড় করবে। যদিও তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু এই মুহূর্তে বাবার কাছে সে কেবল একজন অসহায় ছেলে। মাঝখানের এই ৩-৪ ঘন্টা রাত গভীর হয়। ইরফান বাবার পাশে বসে রাত জাগে, আর অন্যদিকে গুলশানের সেই বিশাল রাজপ্রাসাদে শুরু হয় এক অস্থিরতা। ভোর তখন 4টে। ঋতুর বিশাল বেডরুমে এসি চলছে 18 ডিগ্রিতে, কিন্তু ঋতুর কপাল ঘামে ভিজে আছে। সে বারবার বিছানায় এপাশ ওপাশ করছে। ঘুমের রেশটুকুও তার চোখ থেকে অনেক আগেই উধাও হয়ে গেছে। উফ, বাবা কি সত্যি কিছু করতে পারবে না? ঋতু উঠে বসে গ্লাসের সবটুকু পানি এক চুমুকে খেয়ে নেয়। তার মাথায় শুধু বাবার সেই ফ্যাকাশে মুখটা ভাসছে। যে বাবা কোনোদিন হার মানেনি, সেই মানুষটা আজ দেউলিয়া হওয়ার ভয়ে কাঁপছে। স্যাডো কনস্ট্রাকশন, এই নামটা আগে কেন শুনিনি? ঋতু তার আইপ্যাডটা নিয়ে আবার সার্চ করতে শুরু করে, কিন্তু ইন্টারনেটে এই কোম্পানির কোনো হদিশ নেই। শুধু একটা অফিসের অ্যাড্রেস দেওয়া আছে সিঙ্গাপুরের। কার এত বড় সাহস যে চৌধুরী গ্রুপের মুখের গ্রাস কেড়ে নেয়? পাপা নিশ্চয়ই কোনো বড় ভুল করছে। ঋতু তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাইরের আকাশটা এখনো অন্ধকার, বৃষ্টির পর বাতাসটা খুব ঠান্ডা, কিন্তু ঋতুর ভেতরে জ্বলছে আগুনের মতো অস্থিরতা। যদি এই প্রজেক্টটা চলে যায় তবে আমাদের স্ট্যাটাস তো মাটিতে মিশে যাবে। নিশা আর ফাইমদের সামনে মুখ দেখাবো কিভাবে? ঋতুর মনে পড়ে গেল তাদের সে বিশাল বাগান বাড়ি আর গাড়ি বহরগুলোর কথা। এই বিলাসিতা ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না। না, পাপা নিশ্চয়ই কোনো একটা রাস্তা বের করবে। ওনার অনেক পলিটিক্যাল কানেকশন আছে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে কোম্পানি সরকারের ওপর মহলকে ম্যানেজ করে কাজ নিয়েছে, তাদের ক্ষমতা নিশ্চয়ই বাবার চেয়ে অনেক বেশি। কে মাস্টার মাইন্ড? আমি কি কোনোভাবে ওনার সাথে দেখা করতে পারি? ঋতুর খুব ইচ্ছে করছে এখনই কাউকে ফোন দিতে, কিন্তু এই ভোর রাতে কাকে ফোন দেবে সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার সুন্দর চেহারাটা আজ দুশ্চিন্তায় ম্লান হয়ে দেখাচ্ছে। সব কিছু ঠিক হয়ে যাবে। কাল সকালে আমি নিজেই পলিটিক্যাল সেক্রেটারির কাছে যাব। আমার রূপার বাবার টাকা দিয়ে সব ম্যানেজ করা যাবে। ঋতু নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে তার অবচেতন মন বলছে এবার লড়াইটা অনেক কঠিন। সে বুঝতে পারছে না যে তার এই দুর্দশার পেছনে আসলে কে কলকাঠি নাড়ছে। সময় বয়ে যায়, ভোরের আলো ফুটতে শুরু করে শহরের আকাশে। সকাল ঠিক 7টা। এদিকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের একটি প্রাইভেট এয়ার স্ট্রিপে একটি কুচকুচে কালো প্রাইভেট জেট ল্যান্ড করে। জেটের সিঁড়ি দিয়ে নেমে আসা এক বিশাল দেহী মানুষ, পরনে কালো লেদার জ্যাকেট আর চোখে ডার্ক সানগ্লাস। তার নাম ভিক্টর, আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ডের অন্যতম আতঙ্ক। কিন্তু এই মানুষটা ইরফানের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। গাড়ি কি রেডি আছে? হ্যাঁ স্যার, লিমুজিন বাইরে অপেক্ষা করছে। ব্রিফকেসটা ঠিকমতো আছে তো? ওটার ভিতরে বসের খুব জরুরি কিছু ডকুমেন্ট আছে। জি স্যার, আমি ওটা নিজের কাছেই রেখেছি। ঢাকাগামী ফ্লাইটের সময় কতক্ষণ পর? আর মাত্র 1 ঘন্টা পর স্যার। প্রাইভেট চার্টার রেডি। গুড বস, খুব কড়া নির্দেশে আমাদের ডেকেছেন, 1 মিনিটও দেরি করা যাবে না। ভিক্টর লিমুজিনে উঠে বসে। তার হাতে থাকা ট্যাবলেটে সে ঢাকার ম্যাপ আর কিছু মানুষের প্রোফাইল দেখছে। সেখানে মিস্টার চৌধুরী আর জাকিরের ছবি বড় করে দেখা যাচ্ছে। এই লোকগুলোকে সরিয়ে দিতে বসের 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু বস কেন যে এত নাটক করছে আমি বুঝি না। বস হয়তো চান ওরা তিলে তিলে ধ্বংস হোক স্যার। এইবারে মরে গেলে তো আর কষ্টের মজাটা পাওয়া যায় না। হতে পারে বস সব সময় আমাদের চেয়ে 10 ধাপ এগিয়ে ভাবছেন। ঢাকায় আমাদের কন্ট্যাক্ট পারসনকে? কামাল আছে ওইদিকে, ওই সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। স্যার, ব্রিফকেসের ভিতরে কি সেই দামি ড্রাগটা আছে যেটা আব্বাজানের জন্য নিয়ে যেতে বলা হয়েছিল? হ্যাঁ, ওটা পৃথিবীর সবচেয়ে দামি মেডিসিন। বসের বাবার স্পাইনাল ইনজুরি সারাতে এটাই একমাত্র ভরসা। ভিক্টর ব্রিফকেসটা একবার স্পর্শ করে। এই একটা ব্রিফকেসের দাম কয়েক মিলিয়ন ডলার হতে পারে। সে জানে ইরফান তার বাবার জন্য পুরো পৃথিবী ওলটপালট করে দিতে পারে। জলদি করো, আমরা আজ রাতের মধ্যেই ঢাকা পৌঁছাতে চাই।
সিঙ্গাপুরের রোদ তখন ঝলমল করছে। ভিক্টর আর তার সঙ্গীরা দ্রুতবেগে এয়ারপোর্টের দিকে রওনা হয়। ঢাকার ভাগ্যাকাশে যে এক বিশাল ঝড় আসতে চলেছে তার প্রথম ঝাপটা বোধহয় এই ভিক্টরের আগমন। ইরফানের সে পুরনো ছেঁড়া শার্টের আড়ালে যে কি ভয়ঙ্কর পরিকল্পনা দাঁড়া বাঁধছে তা এই শহরের রাঘবওয়ালরা টেরও পাচ্ছে না। এদিকে ভোরের সেই অস্থিরতা কাটিয়ে শহর এখন তপ্ত রোদের দখলে। মাঝখানের এই 2 ঘন্টায় ইরফান তার বাবার জন্য কোনো মতে একবেলার ওষুধের ব্যবস্থা করে আবার সে গুলশানের মোড়ে এসে দাঁড়িয়েছে। শরীর প্রচণ্ড ক্লান্ত হলেও তার মেরুদণ্ড এখন ইস্পাতের মতো সোজা। কিরে আখরের পোলা, আজকে রস কি একটু বেশি মিষ্টি দিতাছিস? রনি মাফিয়া জাকিরের ডান হাত হিসেবে পরিচিত। তার কাজই হলো ছোট দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলা এবং অবাধ্য হলে তাদের শায়েস্তা করা। তার সাথে আরো 4 জন পেশিবহুল লোক দাঁড়িয়েছে। রসের মিষ্টি সবসময় একই থাকে রনি ভাই, আপনাদের জিভ একটু বেশি তেতো হয়ে গেছে হয়তো। মুখে মুখে তর্ক করস, জানোস না এই এলাকায় থাকতে হইলে কার অনুমতি লাগে? আমি তো জানি এটা সরকারি রাস্তা, এখানে থাকার জন্য তো আল্লাহর অনুমতি ছাড়া আর কারোর কিছু লাগে না। আল্লাহর দোয়াই দিয়া পার পাইতে চাস? জাকির ভাই বলেছে তোর এই মেশিন এইখানে আর থাকবে না। কেন? আমি তো নিয়মিত মাসোহারা দিচ্ছি। আজ থাইকা এই মসুহারা ডবল দিতে পারবি? অসম্ভব, আমার সারাদিনের কামাই এই ডবল টাকার সমানও না। তাহলে এই মেশিনও তোর না। ছেলেরা ধর মেশিনটারে। রনির নির্দেশে তার লোকেরা লোহার রড দিয়ে ইরফানের আখের মেশিনটাতে সজোরে আঘাত করতে শুরু করে। দামি পার্টসগুলো ভেঙে চুরমার হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। ইরফান বাধা দিতে গেলে রনি তাকে সজোরে একটা ঘুষি মারে। শালা ভিখারির বাচ্চা, আমাদের কথা অবদ্ধ হওয়ার মানে মদকে দাওয়াত দেওয়া। তোমরা ভুল করছো রনি ভাই, এই মেশিনের একটা পার্টস ভাঙার হিসাব তোমাদের দিতে হবে। হিসাব দিবি তুই? এই নে তোর হিসাব। 4 জন মিলে ইরফানকে রাস্তার উপর ফেলে লাথি আর কিল ঘুষি মারতে থাকে। ইরফানের নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ঠোঁট কেটে গেছে। ঠিক ওই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছিল ঋতুর চকচকে গাড়ি। ট্রাফিক সিগন্যালের গাড়িটা ঠিক ইরফানের সামনেই থেমেছে। ড্রাইভার, ওই লোকগুলো মারছে কেন? পুলিশ ডাকছে না কেউ? ম্যাডাম, ওটা জাকিরের লোক, এদের সাথে কেউ ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু ওই ছেলেটা, ও তো কালকের সেই রস বিক্রেতা না? জি ম্যাডাম, ওই লোকটাই। বিশ্রী অবস্থা, রক্তে ভিজে গেছে ওর শরীর। কেন জানি দেখে খুব কষ্ট লাগছে। আপনি চাইলে আমি একটু নেমে দেখতে পারি ম্যাডাম। না না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া ওসব নিচু জাতের মানুষের ঝামেলার মধ্যে আমরা কেন পড়বো? গাড়ি চালাও। ঋতু মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার মনের কোনো একটা সূক্ষ্ম হাহাকার মোচড় দিয়ে উঠল। সে ভাবলো যে ছেলেটা কাল তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সে আজ মাটির ওপর কুঁকড়ে পড়ে আছে। মাঝখানের এই 3 ঘন্টা ইরফান যন্ত্রণায় কাতরালেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। অন্যদিকে দুপুর 12টার দিকে গুলশানের চৌধুরী গ্রুপের হেডকোয়ার্টারে তখন শুরু হয়েছে এক লঙ্কাকাণ্ড। অনেক স্ক্রিনের দিকে তাকাচ্ছ না কেন? শেয়ারের দাম এত দ্রুত পড়ছে কিভাবে? স্যার, আমি বুঝতে পারছি না, কোনো একজন ইনভেস্টর এক লটে আমাদের 40% শেয়ার ড্যাম করে দিয়েছে। দাম করেছে মানে কি? বাজারে তো আমাদের এখন হাইপ থাকার কথা। বিডিং থেকে প্রজেক্ট হাতছাড়া হওয়ার নিউজটা মনে হয় লিক হয়ে গেছে স্যার। নিউজ লিক করার মতো সাহস কার আছে? আমার অফিসে কি কেউ বেইমানি করছে? আমি ইন্টারন্যাশনাল অডিট করছি স্যার, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কেউ একজন সাথে সাথে ওই পড়ে যাওয়া শেয়ারগুলো কিনে নিচ্ছে। কে কিনছে? কোন কোম্পানির নাম পাচ্ছ? না স্যার, সেল অর্ডারের অপোজিটে শুধু একটা বেনামি স্টোর নাম আছে, শ্যাডো ইকুইটি। শ্যাডো ইকুইটি? এই শ্যাডো নামটা কি আজ আমার পিছু ছাড়বে না? স্যার, আরও একটা খারাপ খবর আছে। আমাদের মেইন ইনভেস্টররা ব্যাংক থেকে লোন উইথড্র করার হুমকি দিচ্ছে। জাকিরকে ফোন দাও, ওকে বলো ওই হ্যাকারদের বা ইনভেস্টরদের একটু ভয় দেখাতে। জাকির ভাই তো নিজেই ঝামেলায় আছেন স্যার। ওনার ক্যাসিনোগুলোতে কোনো কারণে খুব টেনশন চলছে। আমার কোটি কোটি টাকার সাম্রাজ্য কি 1 ঘন্টার মধ্যে এভাবে ভেঙে পড়বে? আমি তা হতে দেব না।
মিস্টার চৌধুরী দুশ্চিন্তার পায়চারি করতে শুরু করেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। যে ক্ষমতার দম্ভে তিনি ধরাকে সরাজ্ঞান করতেন না, সেই ক্ষমতা আজ বালির বাঁধের মতো ধসে পড়ছে। সময় গড়িয়ে যখন দুপুর 3টে বাজলো রাস্তার মোড়ে, তখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। ইরফান তখনও তার ভাঙা মেশিনের পাশে মাটির ওপর বসে আছে। তার মুখ রক্তে মাখা, কিন্তু চোখের সেই ঠান্ডা চাহনি আরো গভীর হয়েছে। কামালকে ফোনে বলে, কামাল, খবর কি? রেড শুরু হয়েছে? জি বস, র্যাব আর ইনকাম ট্যাক্সের টিম অলরেডি জাকিরের মেন 3টা ক্যাসিনো ঘিরে ফেলেছে। জাকিরের মুখটা দেখার খুব শখ ছিল আমার। ও নিশ্চয়ই ভাবছে ওর এই বিপদে মিস্টার চৌধুরী এগিয়ে আসবে। মিস্টার চৌধুরী তো নিজেই এখন দেউলিয়া হওয়ার পথে বসে। ওনার শেয়ারের দাম এখন মাটির দরে নামছে। খুব ভালো, এবার সময় হয়েছে আমাদের সেই বিশেষ বোতামটা চাপার। আমি রেডি বস। আপনি গ্রিন সিগন্যাল দিলেই জাকিরের সব গোপন ভিডিও লাইভ হয়ে যাবে, যেগুলো সোনিয়া ম্যাডাম কালেক্ট করেছিল। এখনই দাও। ওর সাম্রাজ্য শুধু টাকার অভাবে নয়, কেলেঙ্কারিতেও যেন শেষ হয়। ইরফান পকেট থেকে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল ডিভাইসের মতো যন্ত্র বের করে। তার আঙুলের সেই ব্যান্ডেজটা এখনো রক্তে ভেজা। সে আলতো করে বোতামটা চেপে দেয়। আব্বা, তুমি বলেছিলে না সময় বদলাতে সময় লাগে না? দেখো, আজ তোমার চোখের পানির এক একটা ফোঁটার দাম আমি উসুল করেছি। ঠিক ওই মুহূর্তে টেলিভিশনের স্ক্রিনগুলোতে ব্রেকিং নিউজ শুরু হয়। ঢাকার শীর্ষ ডন জাকিরের ক্যাসিনোতে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও বিদেশি মরণ নেশা ড্রাগস। ইরফানের ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে ওঠে। ঋতু, তোমার বাবা কাল সকালে যখন খবরের কাগজটা খুলবে, তখন দেখবে তার পায়ের নিচে শুধু মাটি নয়, পুরো আকাশটা ভেঙে পড়েছে। ইরফান ধীর পায়ে উঠে দাঁড়ায়। তার শরীরে প্রচণ্ড ব্যথা, কিন্তু মনের ভেতর এক অসীম আনন্দ। সে জানে এই কেবল শুরু। প্রতিশোধের এই দাবানল এখন পুরো শহরকে পুড়িয়ে ছারখার করে দেবে। দুপুর 3টের সে ধ্বংসস্তূপ আর অপমানের পর ইরফান যখন নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই খবর আসে তার বাবার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। মাঝখানের এই 2 ঘন্টায় ইরফান পাগলের মতো ছুটে গিয়ে দেখে তার সৎমা রহিমা আর ভাই সাজিব ঘরের দামি জিনিসপত্র নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, আর বাবা আব্দুল জলিল মেঝেতে পড়ে ছটফট করছেন। ইরফান এক মুহূর্ত দেরি না করে বাবাকে কাঁধে তুলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে ছোটে। বিকেল 5টার দিকে হাসপাতালের স্যাঁতস্যাঁতে বারান্দার মেঝেতে বাবাকে নিয়ে বসে আছে ইরফান। ডাক্তার বলেন, আপনি কি আব্দুল জলিলের ছেলে? জি ডাক্তার সাহেব, আমার বাবার জ্ঞান ফিরছে না কেন? ওনার ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয়েছে, মাথার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এখন কি করতে হবে বলুন, আমি সব করতে রাজি। জরুরি ভিত্তিতে একটা সার্জারি লাগবে, দেরি হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। তাহলে দেরি করছেন কেন? আপনারা অপারেশন শুরু করুন। অপারেশন শুরু করার আগে আপনাকে 5 লক্ষ টাকা জমা করতে হবে। 5 লাখ টাকা? এই সরকারি হাসপাতালে এত টাকা লাগবে? বাইরে থেকে কিছু দামি ইনজেকশন আর সার্জিক্যাল ইকুইপমেন্ট আনতে হবে, ওগুলো হাসপাতালে নেই। আমি কি একটু সময় পেতে পারি? আমি টাকার ব্যবস্থা করছি। দেখুন, সময় আমাদের হাতে নেই। রাত 8টার মধ্যে টাকা জমা না দিলে আমরা অপারেশন থিয়েটারে রোগীকে আনতে পারবো না। ডাক্তার সাহেব, আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আর মার কেউ নেই, দয়া করে কিছু একটা করুন। আবেগ দিয়ে চিকিৎসা হয় না ভাই, আপনি টাকার ব্যবস্থা করুন, আমি বাকিটা দেখছি। ডাক্তার চলে যাওয়ার পর ইরফান মেঝের ওপর মাথা নিচু করে বসে থাকে। তার পকেটে এখন 100 টাকাও নেই। তার সৎ মা আর ভাই বাবার জমানো সব টাকা নিয়ে পালিয়েছে। ইরফান জানে তার ডিজিটাল ওয়ালেটে কোটি কোটি টাকা আছে, কিন্তু সেই টাকা বের করতে হলে তাকে তার পরিচয় প্রকাশ করতে হবে, যা এখন সে করতে চায় না। আব্বা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকে মরতে দেব না। ইরফানের চোখের প্রথমবারের মতো জল আসে, কিন্তু সেটা বিষাদে নয়, প্রচণ্ড রাগে। ঠিক একই সময় সন্ধ্যা 7টার দিকে কুর্মিটলা গলফ ক্লাবের একটি ভিআইপি লাউঞ্জে মিস্টার চৌধুরী অত্যন্ত বিমর্ষ অবস্থায় বসে আছেন। তার সামনে বসে আছে মাফিয়া ডন জাকির, যার মুখে এক বিচ্ছিরি ধূর্ত হাসি। চৌধুরী সাহেব, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কফি খাবেন? আমার কফি খাওয়ার সময় নেই জাকির, আমার কোম্পানি এখন খাদের কিনারায়। আমি শুনেছি আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ,
আমার এখন নগদ 50 কোটি টাকা দরকার এই সপ্তাহটা পার করার জন্য। 50 কোটি টাকা তো অনেক বড় অঙ্ক। আমি কেন আপনাকে সাহায্য করব? আমরা পুরনো বন্ধু জাকির, আমার বিপদে তুমি ছাড়া আর কেউ নেই। বন্ধুত্ব আর ব্যবসা আলাদা চৌধুরী সাহেব। আমার বিনিময়ে কিছু চাই। তুমি যা চাইবে আমি তাই দেবো, শুধু টাকাটা দাও। আপনার মেয়ে সে তো বেশ সুন্দরী হয়ে উঠছে। ঋতুর কথা এখানে আনছো কেন? আমরা ব্যবসা কথা বলছি। আমার ভাতিজা রকিব অনেকদিন ধরেই ঋতুর কথা আমাকে বলছে। ও ঋতুকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? রাকিবটা একটা উন্মাদ, ওর নামে কতগুলো মার্ডার কেস আছে জানো? বিয়ে হলে সব কেস মিটে যাবে, আর আপনিও আপনার 50 কোটি টাকা কাল সকালেই পেয়ে যাবেন। আমি ঋতুকে এভাবে কারো হাতে তুলে দিতে পারবো না। চৌধুরী গ্রুপ যদি দেউলিয়া হয় তবে ঋতু তো রাস্তায় ভিক্ষা করতে হবে। তখন কে ওকে বিয়ে করবে? তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো জাকির? আমি শুধু একটা সুন্দর অফার দিচ্ছি, ভাবুন আপনার সাম্রাজ্য বেঁচে যাবে। মিস্টার চৌধুরী এক মুহূর্তের জন্য ঋতুর হাসি মুখটা মনে করলেন। তারপর নিজের ক্ষমতার লোভ আর কোম্পানির কথা ভেবে তার বিবেককে বিসর্জন দিলেন। ঠিক আছে, আমি রাজি, কিন্তু টাকাটা কাল সকালেই আমার চাই। কংগ্রাচুলেশন বিয়ান সাহেব। রকিব কালকেই আপনাদের বাসায় গিয়ে ঋতুর সাথে দেখা করবে। মিস্টার চৌধুরী মাথা নিচু করে গল্ফ ক্লাব থেকে বেরিয়ে যান। তিনি জানেন না তিনি তার মেয়ের জীবন নরকে পাঠিয়ে দিয়েছেন। মাঝখানের এই 2 ঘন্টা শহরে অন্ধকার আরও ঘনীভূত হয়। রাত 9টার দিকে ইরফান যখন হাসপাতাল থেকে জরুরি কিছু ওষুধের কাগজ নিয়ে বাইরের গলিতে আসে, তখন আবহাওয়া ছিল থমথমে। হাসপাতালের পেছনের অন্ধকার গলিতে হঠাৎ 4 জন কালো পোশাকধারী লোক ইরফানের পথ আটকায়। তাদের প্রত্যেকের হাতে ধারালো চাপাতি আর একজনের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। তোর নাম কি ইরফান? হ্যাঁ, তোরা কারা? তোর বাপকে মারতে চেয়েছিলাম, কিন্তু জাকির ভাই বলল আগে তোকে শেষ করতে। জাকির পাঠিয়েছে তোদের? বেশি কথা বলিস না, মরে যাওয়ার আগে দোয়া পড়ে নে, বুঝেছিস? দোয়া তোদের পড়া উচিত, কারণ তোরা আজ ভুল মানুষের সামনে এসে দাঁড়িয়েছিস। খুনি একজন চাপাতি নিয়ে ইরফানের দিকে তেড়ে আসে। ইরফান এক মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে থাকে, তারপর অসাধারণ দক্ষতায় লোকটার কবজি চেপে ধরে একটা মোচড় দেয়। হাড় ভাঙার মটমট শব্দে গলিটা কেঁপে ওঠে। সালা, তুই তো দেখি অনেক বড় ওস্তাদ, ধর ওকে। বাকি 3 জন একসাথে ইরফানের উপর ঝাঁপিয়ে পড়ে। ইরফান তার শরীরে সম্পূর্ণ ভর একটা পায়ের ওপর রেখে বিদ্যুৎ গতিতে ঘুরে গিয়ে একজনের বুকে লাথি মারে। লোকটা 10 ফুট দূরে গিয়ে একটা লোহার ড্রামের ওপর আছড়ে পড়ে। ইরফানের প্রতিটি মুভমেন্টে কোনো ভয় নেই, বরং আছে এক অদ্ভুত ছন্দ। সে একটা পুরনো রড কুড়িয়ে নিয়ে খুনিদের দিকে তাকায়। ওকে গুলি কর, ও তো জ্যান্ত জম। পিস্তলধারী খুনি ট্রিগার টিপতে যাবে, ঠিক তার আগেই ইরফান হাতের রডটা সজোরে ছুঁড়ে মারে। রডটা লোকটার হাতের তালু ফুটো করে দেয়, পিস্তলটা নিচে পড়ে যায়। ইরফান দৌড়ে গিয়ে লোকটার ঘাড়ে একটা কোপ দেয় হাতের তালু দিয়ে। লোকটার সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জাকিরকে গিয়ে বলিস তার জম আসতে দেরি নেই। বাকি খুনিরা তাদের সঙ্গীদের ফেলে রেখে জীবন বাঁচাতে অন্ধকারের দিকে দৌড় দেয়। ইরফান তার হাত ঝাড়তে ঝাড়তে পিস্তলটা কুড়িয়ে নেয়। তার চোখে এখন আগুনের মতো আভা। সে হাসপাতালের দিকে ফিরে হাঁটা শুরু করে। কামাল, আমি আসছি। 5 লাখ টাকা নয়, পুরো হাসপাতাল কেনার ক্ষমতা আমার আছে। এখন সময় হয়েছে মুখোশ খোলার। ইরফান হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যায়। তার পরনে এখনো সেই ছেঁড়া শার্ট, কিন্তু তার ব্যক্তিত্ব এখন কোনো সম্রাটের চেয়ে কম নয়। সে জানে আজকের এই রাতটা কেবল তার জীবনের নয়, এই শহরের ইতিহাসেরও এক বড় পরিবর্তনের রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। গুলশানের আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। হাসপাতালে সে খুনিদের হাত থেকে বেঁচে ফেরার পর ইরফান ধীর পায়ে হাঁটছে। তার পরনে এখনো সেই ছেঁড়া ময়লা শার্ট। হাসপাতালের পাশের গলিটা বন্ধ থাকার সে শর্টকাট নেওয়ার জন্য মিস্টার চৌধুরীর বিশাল আলিশান প্রাসাদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ঋতু তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। বাইরের বৃষ্টির ঝাপটে তার মনের অস্থিরতা কমাতে পারছে না। হঠাৎ তার নজর নিচে পড়ে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় সে দেখছে সেই আখের রস বিক্রেতা ছেলেটাকে। আবার এই ফকিন্নিটা এখানে কি করছে? রাতেও কি এদের শান্তি নেই? ঋতু ভাবলো হয়তো ছেলেটা তার বাবার কাছে কোনো সাহায্যের জন্য বা ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে।
সে দ্রুত তার পার্স থেকে এক মুঠো 500 টাকার নোট নিয়ে নিচে ছুঁড়ে মারল। এই যে গরিবের বাচ্চা, এই নে টাকা। পাহারাদারকে বলে দিস যে তোকে ঋতু ম্যাডাম বকশিস দিয়েছে। আর খবরদার, কোনোদিন যেন এই বাড়ির ছায়াও তোকে মারাতে না দেখি। যা এখন এখান থেকে। টাকাগুলো বৃষ্টির পানিতে ভিজে ইরফানের পায়ের কাছে আছড়ে পড়ল। ইরফান একবারও উপরে তাকালো না। সে নিচু হয়ে শান্তভাবে প্রতিটি নোট কুড়িয়ে নিল। তার চোখে এখন কোনো অপমান নেই, বরং আছে এক অদ্ভুত গভীরতা। টাকাগুলো কুড়িয়ে নেওয়া জরুরি ছিল, কারণ এগুলো আমার বাবার চিকিৎসার জন্য নয়, বরং তোমার দম্ভের শেষ কফিন বানানোর জন্য কাজে লাগবে ঋতু। ইরফান টাকাগুলো পকেটে নিয়ে বৃষ্টির আধারে মিলিয়ে গেল। মাঝখানের এই 2 ঘন্টা সময় যেন এক রহস্যময় নিস্তব্ধতার ঢাকা ছিল। রাত তখন 1টা। গুলশান 2 এর একটি নির্জন মোড়ে একটি কুচকুচে কালো রোলস রয়েস গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে কামাল অস্থিরভাবে অপেক্ষা করছে। ইরফান ধীর পায়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। কামাল দ্রুত নেমে দরজা খুলে দিল। বস, আপনি পুরো ভিজে গেছেন, এ নিন টাওয়াল। কিছু হবে না কামাল, শরীরের পানি শুকিয়ে যায় কিন্তু মনের জেদ শুকায় না। ঋতু ম্যাডাম আপনাকে টাকা ছুঁড়ে মেরেছে, এটা আমি সিসিটিভির ফিডে দেখলাম। আমার খুব কষ্ট হচ্ছে বস। কষ্ট পেও না কামাল, এই দেখো সেই ভেজা নোটগুলো, এগুলোই একদিন চৌধুরী সাম্রাজ্যের পতনের সাক্ষী দেবে। ইরফান পকেট থেকে সেই ভেজা 500 টাকার নোটগুলো বের করলো। কামালের হাত থেকে একটি দামি লাইটার নিয়ে সে একটি নোটে আগুন ধরিয়ে দিল। সেই আগুনের শিখায় সে একটি দামি কিউবান চুরুট ধরালো। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে সে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে থাকলো। গাড়ি ছাড়ো, আমাদের এখন এভার কেয়ার হাসপাতালে যেতে হবে। সব রেডি বস, ভিআইপি ফ্লোর অলরেডি কর্ডন করা হয়েছে। গাড়িটি বৃষ্টি বুক ছিঁড়ে দ্রুত বেগে হাসপাতালের দিকে ছুটল। রাত তখন 3টা। এভার কেয়ার হাসপাতালের 10ম তলা, যা মূলত ভিআইপিদের জন্য বরাদ্দ, সেটি এখন পুরোপুরি নিস্তব্ধ। করিডোরে কালো স্যুট পরা 10 জন সশস্ত্র বডিগার্ড দাঁড়িয়ে আছে। ইরফান এখন আর সেই আখের রস বিক্রেতা নয়। তার পরনে এখন ডার্ক নেভি ব্লু রঙের আরমানি স্যুট, চুলে দামি জেল লাগানো। সে কাঁচের দেয়ালের ওপর থেকে তার বাবাকে দেখছে। ডাক্তার, আমার বাবার অবস্থা এখন কেমন? স্যার, আমরা ওনাকে লাইফ সাপোর্ট রেখেছি, অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে আপনি যে সিঙ্গাপুরের স্পেশাল ইনজেকশনের কথা বলেছিলেন, ওটা ছাড়া ওনাকে ফেরানো খুব কঠিন। ভিক্টর ওটা নিয়ে আসছে। আর একটা কথা স্যার, হাসপাতালের সব ফ্যামিলিটিস তো আমাদের অ্যাডমিন দেখছে, কিন্তু আপনার পরিচয় কি আমরা পাবো? আপাতত আমি এই পেশেন্টের একমাত্র অভিভাবক। আমার পরিচয় জানার চেয়ে আমার বাবার জীবন বাঁচানো আপনাদের জন্য বেশি জরুরি। অবশ্যই স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ইরফান বাবার বিবর্ণ মুখটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ছে ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন তার বাবা তাকে ঘাড়ের ওপর নিয়ে এই শহর ঘুরিয়ে দেখাতেন। সময় বদলে যায়। সকাল 10টায় উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গেটে সাজিদ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার নতুন চকচকে বাইকটা নিয়ে সে খুব শো অফ করছিল। দেখলি তো, এই বাইকের স্পিড দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তোদের। ভাই, তুই তো দেখি পুরোই লাকি। এত দামি বাইক আঙ্কেল দিল তোকে? আরে ধুর, আব্বু তো বিছানায়, আম্মু নিজের জমানো টাকা দিয়ে দিল। ঠিক তখনই পুলিশের 2টি জিপ এসে সাজিদকে ঘিরে ফেলে। সাজিদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আপনার নাম সাজিদ আহমেদ? জি। কেন স্যার, কোনো সমস্যা? এই বাইকটা একটা শোরুম থেকে চুরি করা, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। কি বলছেন স্যার? এটা আমি কিনেছি। কাগজ দেখান। ইঞ্জিন নম্বর আর চ্যাসিস নম্বর সব টেম্পার করা। আপনি আমাদের সাথে থানায় চলেন। স্যার, আমি তো কিছুই জানি না, মা আমাকে এটা কিনে দিয়েছে। থানায় গিয়ে সব বলবেন। কনস্টেবল, হাত করা পড়া ওকে। সাজিদকে সবার সামনে হাত করা পরিয়ে জিপে তোলা হয়। ইরফানের মাস্টারমাইন্ড প্ল্যান অনুযায়ী বাইক বিক্রির সেই ডিলার ছিল তার নিজের লোক, যে সাজিদকে এই ফাঁদে ফেলেছে। দুপুর 1টা। এদিকে যমুনা ফিউচার পার্কে ঋতু তার হবু বর রাকিবের সাথে বিয়ে শপিং করতে এসেছে। রাকিব একজন মাদকাসক্ত ও উগ্র মেজাজের মানুষ। ঋতু, এই লেহেঙ্গাটা ট্রাই করো, অনেক রিভিলিং, আমার পছন্দ হবে। রকিব, এখানে অনেক মানুষ, তুমি এভাবে কথা বলছো কেন? মানুষের তাতে কি, তুমি আমার হতে যাচ্ছ,
আমি তোমার সাথে যা ইচ্ছে করব তাই। রাকিব সবার সামনে ঋতুর কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নেয়। তার স্পর্শে ঋতু খুব অস্বস্তি বোধ করছে, কিন্তু বাবার কোম্পানির আর্থিক সংকটের কথা ভেবে সে নিজেকে সংবরণ করে। প্লিজ রকিব, হাত ছাড়ো, আমি কমফোর্টেবল ফিল করছি না। বেশি ন্যাকামি করবে না ঋতু। তোমার বাবা আমার চাচার কাছে হাত পেতেছে, সেটা মনে রেখো। ঋতু অপমানে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শপিং মলের বিশাল কাচের জানালার ওপাশে সে কাউকে দেখতে পায়। রাস্তার ওপারে একটি মার্সিডিজ মেব্যাক থেকে এক যুবক নামছে। তার পরনে দামি কালো জ্যাকেট, চোখে রেবান গ্লাস, তার চারিদিকে বডিগার্ড। ওটা কি সেই আখের রস বিক্রেতা? না, অসম্ভব, আমি ভুল দেখছি। ঋতু চোখ কচলে আবার তাকালে দেখে সেখানে কেউ নেই। যুবকটি ততক্ষণে মলের ভেতরে অদৃশ্য হয়ে গেছে। ঋতুর বুকটা ধক করে ওঠে। বিকেল 4টে, পূর্বাচলের একটি নির্জন এলাকায় একটি বিশাল স্টিলের ওয়্যার হাউস। সেখানে ভিক্টর তার ব্রিফকেস নিয়ে অপেক্ষা করছে। ইরফান সেখানে এসে পৌঁছায়। বস, অনেকদিন পর আপনাকে দেখলাম। ভিক্টর, কাজ কত দূর? চৌধুরী গ্রুপের 96% শেয়ার এখন আপনার অ্যাকাউন্টে। মিস্টার চৌধুরী এখন নিজের অফিসেও বসার অধিকার হারিয়েছেন। আর মেডিসিনটা? এই যে স্যার, সিঙ্গাপুরের সেই বিশেষ ইঞ্জেকশন, এটা এখন আপনার বাবার জীবন ফিরিয়ে আনবে। ভিক্টর একটি কোল্ড চেইন ব্রিফকেস খুলে ইঞ্জেকশনটি ইরফানের হাতে দেয়। ইরফানের চোখে এখন বিজয়ের হাসি। চৌধুরী সাম্রাজ্যের পতন তো হয়ে গেছে, এখন সময় হয়েছে তাদের আমার পায়ের নিচে নিয়ে আসার। বস, ঋতু আর রাকিবের বিয়ের ডেট কিন্তু কাল রাতে। আপনি কি ওইটা হতে দেবেন? বিয়ের আসরেই তো সবসময় বড় তামাশা হবে ভিক্টর। চৌধুরী সাহেব যখন জানবেন তার সবটুকু জমি আর কোম্পানি এখন আমার নামে, তখন তিনি নিজের মেয়েকে বাঁচাবেন না নিজেকে? ইরফান ইঞ্জেকশনটা নিয়ে আবার হাসপাতালের দিকে রওনা হয়। তার প্রতিটি পদক্ষেপ এখন এই শহরের ভাগ্য নির্ধারণ করছে। একদিকে বাবার জীবন ফিরে পাওয়ার আশা, অন্যদিকে ঋতুর সেই অহংকার চুরমার করার চূড়ান্ত পরিকল্পনা। ইরফান এখন এক অপ্রতিরোধ্য বিলিয়নিয়ার। সময় কারোর জন্য থেমে থাকে না। ঠিক তেমনই ঢাকার ব্যস্ততাও কোনো শোক বা উল্লাসের পরোয়া করে না। দেখতে দেখতে একটি মাস কেটে যায়। গত 1 মাসে শহরের মানচিত্র যেন ভেতরে ভেতরে বদলে গেছে। গুলশানের সেই পরিচিত মোড়, যেখানে একসময় আখের রসের মেশিনের ঘরঘর শব্দ শোনা যেত, সেখানে এখন এক নিস্তব্ধতা। রাস্তার ধারে সেই পুরোনো জায়গাটা এখন খালি পড়ে আছে। একদিন ঋতু সেদিকে আসে। ড্রাইভার, একটু থামো তো এখানে। ম্যাডাম, এখানে তো জ্যাম, পুলিশ তাড়া দেবে। 1 মিনিটের জন্য থামাও, আমি বলছি তো। জি আচ্ছা। ঋতু তার গাড়ির কাঁচ নামিয়ে সেই খালি জায়গাটার দিকে তাকিয়ে থাকে। জায়গাটা এখন ধুলোবালিতে মাখা। কোনো এক হকার সেখানে পুরনো কাপড় বিক্রি করছে। কেন যেন ঋতুর বুকের ভেতরে একটা অজানা শূন্যতা মোচড় দিয়ে ওঠে। সে বুঝতে পারছে না একটা সাধারণ রস বিক্রেতার জন্য তার কেন এমন লাগছে। লোকটা কি মরে গেল নাকি অন্য কোথাও চলে গেছে? ম্যাডাম, কিছু বলছেন? না, কিছু না, গাড়ি চালাও, বাসায় চলো। গাড়ি চলতে শুরু করে। ঋতু জানালার বাইরে তাকিয়ে থাকে। গত 1 মাসে তার জীবন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাবার ব্যবসার পতনের খবর এখন শহরের টপ অফ দ্য টাউন। মাঝখানের এই কয়েক ঘন্টায় রোদের তেজ কমে দুপুর নামে। মিস্টার চৌধুরী বিশাল আলিশান বাড়ির সামনে এখন পাওনাদার আর পুলিশের ভিড়। বাড়ির ভেতর চলছে হাহাকার। ম্যাডাম, গেটে পুলিশের লোক এসেছে। ওনারা বলছেন বাড়িটা এখনই খালি করতে হবে। মানে কি, আমাদের কি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে? আপনার বাবার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ম্যাডাম, কোনো পেমেন্ট হচ্ছে না। পাপা কোথায়? উনি কি কিছুই করতে পারছেন না? আমি হার মেনে নিয়েছি ঋতু, আমার সব শেষ। পাপা, তুমি তো বলেছিলে জাকির চাচা আমাদেরকে হেল্প করবে। জাকির নিজেই এখন শ্রীঘরে, আর ওর ভাতিজা রকিব, ও মাত্র ফোন দিয়েছিল। রকিব কি বলল? ও বিয়ে ভেঙে দিয়েছে ঋতু। ও বলেছে ভিখারির মেয়েকে নাকি ওর বাড়ির চাকরানি বাড়ানোর যোগ্যতাও নেই। এত বড় কথা! যে ছেলে আমার পায়ের কাছে পড়ে থাকতো, সে আমাকে অপমান করছে। টাকা নেই তো ইজ্জতও নেই মা, এই দুনিয়াটা এমনই। ঋতু ফ্লোরে বসে পড়ে। তার চোখে জল গড়িয়ে পড়ছে। যে আভিজাত্যের দম্ভ সে করত, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিকেলবেলা
মতিঝিলের সবচেয়ে উঁচু স্কাইস্ক্র্যাপারের টপ ফ্লোরে শ্যাডো গ্রুপের অফিসে এক অদ্ভুত স্তব্ধতা। ইরফান তার বিশাল রিভলভিং চেয়ারে বসে আছে, সামনে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে।